হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্টাডি উইথ সুদীপ। WBPSC ফুড এসআই পরীক্ষার প্রিপারেশন আমরা এতদিন নিচ্ছিলাম। পরীক্ষার আর 4 দিন মতন বাকি আছে। আশা করি আপনাদের পড়াশোনা প্রস্তুতি সবটাই খুব ভালো মতো চলছে। আর ক্লাসে আমরা জেনারেল স্টাডিজ পোর্শনটা থেকে অনেকগুলো MCQ সলভ করেছি। একটা MCQ ম্যারাথন ক্লাস আমাদের হয়েছে। সেই ভিডিওটি যদি আপনারা এখনও না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে একবার দেখে নেবেন। খুব ভালো মতন একটা রিভিশন আপনাদের কিন্তু হয়ে যাবে। কেমন? আর আমরা দেখছি যে কমেন্ট সেকশনে অনেকেই ম্যাথ থেকে একটা সাজেশন ভিডিও চাইছেন। দেখুন, একটা কথা বলি, অঙ্কের তো সেরকমভাবে সাজেশন আমরা দিতে পারি না যে এই অঙ্কগুলো দেখে যান, এইগুলোই আসবে, এরকম নিশ্চিতভাবে কিছু বলা যায় না। তবে হ্যাঁ, কিছু কিছু এরিয়াজ প্রেডিক্ট করা যেতে পারে আমাদের PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার্স দেখে, বা আমরা যে বিভিন্ন রিভিশন বা প্র্যাকটিস সেটগুলো করেছি সেগুলো দেখে একটা মোটামুটি আন্দাজ করা যেতে পারে যে মাধ্যমিক লেভেলের অঙ্ক আসবে, কিন্তু কি ধরনের প্রশ্ন আসবে সেইগুলো একটুখানি আমরা চেষ্টা করতে পারি। তো আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী কাল বা পরশু নাগাদ আমরা একটা সাজেশন ভিডিও তৈরি করার চেষ্টা করছি, যেখানে কিছু অঙ্কের এক্সাম্পল আপনাদের হয়তো দেখানো হবে যে এই এরিয়াগুলো থেকে এই টাইপের প্রশ্নগুলো একটুখানি প্র্যাকটিস করে নিন। যদি আর লাস্ট মোমেন্টে প্র্যাকটিস করার সময়ও না পান, তাহলে আপনাদের কাছে অলরেডি যা যা বই আছে বা যা যা মেটেরিয়াল রিসোর্সেস আছে অঙ্কের, মানে কম্পিটিটিভের পড়ার জন্য যা যা আপনারা বই ইউজ করে থাকেন, সেইগুলো থেকে এক্সাম্পলসগুলো সেই পার্টিকুলার টপিকগুলোর ধরে ধরে একটুখানি চোখ বুলিয়ে নিতে পারেন। এটা একটা ভালো স্ট্র্যাটেজি হতে পারে, কারণ সব সময় একদম বসে অঙ্কগুলো সব করার অতটা সময় যদি আমরা সবসময় দিয়ে উঠতে পারি না। কেমন? আমি তাহলে এটা একটা সাজেশন আপনাদের জন্য আপাততর জন্য রইল। আর কাল পরশুর মধ্যেই অর্থাৎ বুধবারের মধ্যেই চেষ্টা করছি একটা রিভিশন কাম সাজেশন ভিডিও অ্যারিথমেটিক পোর্শনটার জন্য আপনাদের জন্য আমাদের চ্যানেলে থাকবে। কেমন? যারা নতুন আমাদের চ্যানেলটি দেখছেন, প্রথমবারের জন্য কোনো ভিডিও দেখছেন আমাদের চ্যানেলে, তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বেল আইকনটা প্রেস করে আমাদের পাশে থাকুন। নট জাস্ট ফর ফুড এসআই, এরপর বিভিন্ন যা যা WBPSC বা অন্যান্য স্টেটের PSCর এক্সামগুলো হবে, সমস্ত রকম পরীক্ষার প্রিপারেশনের জন্য স্টাডি উইথ সুদীপ সবসময় আপনাদের পাশে আছে, আপনাদের সাহায্য করার জন্য, আপনাদের মোটিভেট করার জন্য। আরও একটা দুটো কথা বলতে চাই, কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে, তাই একটু মানে 1-2 কথায় সেগুলো সেরে নিতে চাই। সেটা হলো যে দেখুন, পরীক্ষার যেহেতু আর 3-4 দিন বাকি আছে, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা নতুন এখন কিছু পড়তে যাবেন না। অলরেডি যেগুলো পড়া আছে, অলরেডি যে কনসেপ্টগুলো জানা আছে, বা এতদিন যা যা MCQ প্র্যাকটিস করা হয়েছে, সেগুলো কাইন্ডলি নিজেদের রিসোর্স থেকে বা আমাদের চ্যানেল থেকে বা যে কোনো আপনারা যা যা আজ অবধি ফলো করেছেন সেগুলোকে পারলে কাইন্ডলি রিভাইজ করে নিন। লাস্ট মোমেন্টে নতুন কোনো রকম জিনিসের দিকে এগোবেন না, কারণ তাতে কিন্তু কনফিডেন্স ডাউন হবে। যদি মনে হয় যে এই জিনিসটা আমি জানি না বা এই জিনিসটা আমার জানা নেই, পরীক্ষার আগে কখনো নতুন জিনিস দেখতে যাবেন না। কেমন? তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নিই আজকে তাড়াতাড়ি কটা অঙ্ক। আজকের প্রথম প্রশ্ন আছে, একটি গাড়ি কোনো যাত্রাপথের 60% 30 কিলোমিটার পার আওয়ার, 20% 20 কিলোমিটার পার আওয়ার ও বাকি পথ 10 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে গড় বেগ কত? গড় বেগ হলো অ্যাভারেজ স্পিড। ঠিক আছে, গড় বেগ হলো অ্যাভারেজ স্পিড বার করতে দিয়েছে। আচ্ছা, তো আমরা যদি পুরো ডিস্টেন্সটাকে x ধরে নিই, s ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম আমরা জানি, s ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাহলে টাইম হয়ে যাবে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে টোটাল টাইম আমরা কত লিখতে পারি? 60%, x এর 60%, 60/100 x ইন্টু 1/30 হলো আমার স্পিড, প্লাস নেক্সট আমার আছে 20%, 20 কিলোমিটার পার আওয়ারে গেছে, এবং রেস্ট বলেছে, তাই তো? রেস্ট হলো 60 + 20 80, 100 - 80 হয়ে যাচ্ছে আমার 20, তাই তো? রেস্ট 20% সে গেছে, মানে গাড়িটা গেছে 10 কিলোমিটার পার আওয়ারে। এইটা হয়ে যাচ্ছে আমার টোটাল টাইম টেকেন। এবার এটাকে জাস্ট আমরা নর্মালি সলভ করে দেব। ঠিক আছে? আচ্ছা, এটা তাহলে আমার আসছে x/50 + x/100 + x/50। ঠিক আছে, টোটাল টাইম হয়ে যাচ্ছে আমার এটা। আচ্ছা, 50 আর 100 এর LCM করলে হয়ে যাচ্ছে আমার 100, ওপরে হচ্ছে 2x + x + 2x অর্থাৎ 5x/100 বা x/20। x/20 যদি আমার টোটাল টাইম হয় আর টোটাল ডিস্টেন্স যদি আমার
টোটাল ডিস্টেন্স যদি আমার এক্স হয় তাহলে স্পিড হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স হচ্ছে এক্স বাই 20, অর্থাৎ উত্তর হয়ে যাচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। কেমন? পরের প্রশ্ন দেখে নিই। কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে লেন্থ 60% বাড়ানো হলো, ক্ষেত্রফল একই রাখতে হলে এরিয়াটাকে যদি আমি সেম রাখি তাহলে প্রস্থ কতটা কমাতে হবে, ব্রেথ কতটা ডিক্রিজ করতে হবে। আচ্ছা, লেন্থটাকে যদি আমরা 100 ধরে নিই তাহলে ব্রেথটা আমার 50, ঠিক আছে। তাহলে টোটাল আমার এরিয়া কত হচ্ছে, A1 বা এরিয়া কত আমার হচ্ছে, এরিয়া হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ 100 ইন্টু 50 বা 5000 হয়ে যাচ্ছে আমার এরিয়া, ঠিক আছে। 5000 এরিয়া হয়ে যাচ্ছে। আচ্ছা, বলছে কোনো আয়তক্ষেত্রে 60% যদি লেন্থ বাড়ানো হয় তাহলে নিউ লেন্থ হয়ে যাচ্ছে আমার 60% বাড়ানো হলে হচ্ছে 160, তাই তো। তাহলে এরিয়া যদি সেম রাখতে হয় 500 যদি রাখতে হয় তাহলে ব্রেথ কত হবে, 5000 ডিভাইডেড বাই 160 হবে, 5000 ডিভাইডেড বাই 160 হবে। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে আমার 125, তাই তো। হ্যাঁ, 125/4। তাহলে কতটা কমাতে হচ্ছে, কতটা আমার ব্রেথ ডিক্রিজ করতে হচ্ছে। ইনিশিয়াল ব্রেথ ছিল আমার 50 মাইনাস 125/4 ডিভাইডেড বাই 50 ইন্টু 100, এটাই হচ্ছে আমার পার্সেন্টেজ ডিক্রিজ অফ ব্রেথ। তাহলে পার্সেন্টেজ ডিক্রিজ অফ ব্রেথ হয়ে যাচ্ছে আমার এটা 2 দিয়ে কাটছে অবভিয়াসলি, আর ওপরে হচ্ছে এখানে ইন্টু 2 করে দিলাম, 200 মাইনাস 125, 75/4 ইন্টু 2। আচ্ছা, 75/2 দ্যাট ইজ ইকুয়াল টু 37.5, ঠিক আছে। উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। পরের প্রশ্ন দেখে নিই। এক ব্যক্তি 6% লাভে একটি রেডিও বিক্রয় করেন। ক্রয় মূল্য যদি 4% কমে ও বিক্রয় মূল্য যদি 9.50 টাকা বেশি হলে তার 12% লাভ হতো। রেডিওটির ক্রয় মূল্য কত? সেম একটা অঙ্ক, একটা কি দুটো প্র্যাকটিস সেট আগেই আমরা কিন্তু করেছি। আপনারা যদি সেই ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ যারা ভিডিওটা দেখেছেন এই ভিডিওটা পজ করে একবার নিজে করার চেষ্টা করুন প্রশ্নটা। আর বাকিদের জন্য দেখিনি আমরা অঙ্কটা কিভাবে করব। কস্ট প্রাইস যদি আমি ইনিশিয়ালি 100 ধরি, 6% প্রফিট হলে এসপি হয়ে যাবে আমার 106। ক্রয় মূল্য যদি 4% কমাই 100 থেকে 96 হয়ে যাচ্ছে আমার কস্ট প্রাইস, ঠিক আছে। দেখুন এখানে ইউনিটগুলো আলাদা আছে, একটা টাকা আছে, একটা পার্সেন্টেজ আছে, দুটোকে আমাকে এক জায়গায় মানে একরকম করতে হবে জিনিসটাকে। 12% আমার টোটাল প্রফিট হচ্ছে। 12% প্রফিটটাকে তো আমরা বলতে পারি যে 100 টাকা যদি আমার কস্ট প্রাইস থাকে তাহলে 12% প্রফিট হলে আমার সেল প্রাইস হয়ে যাচ্ছে 112। তাহলে 1 টাকা হলে 112/100, আর আমাদের কস্ট প্রাইস কস্ট প্রাইস আমাদের 4% কমানোর পর 96 হলো আমাদের নিউ কস্ট প্রাইস। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 96 হলে আমাদের সেল প্রাইস হয়ে যাচ্ছে এটা, তাই তো 2425, ঠিক আছে। 112 ইন্টু 24 দেখিনি কত হচ্ছে, 422, 2688/25। আচ্ছা, দেখিনি তো এবারে এখানে আমাদের এসপি মানে সেলিং প্রাইসের ডিফারেন্সটা কত হচ্ছে, 2688, এইটা মাইনাস 106 করতে হবে অবভিয়াসলি 25, তাই তো, মাইনাস এটা হয়ে যাচ্ছে আপনার 106 ইন্টু 25। সলভটা করে দেখে নেবেন, এটার আনসার হচ্ছে 2650, ঠিক আছে, 2650। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে উপরে, তাহলে হচ্ছে আমার 38/25, ডিফারেন্সটা হয়ে যাচ্ছে আমার 38/25। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, 38/25 যখন আমার ডিফারেন্স হচ্ছে তখন আমার কস্ট প্রাইস থাকছে 100, তাই তো। তাহলে এক ডিফারেন্স যখন হচ্ছে তাহলে 100 ইন্টু 25/38, ঠিক আছে। কতটা সেলিং প্রাইসের ডিফারেন্স রাখতে বলছে, 9.50 টাকা যদি বেশি হয়, তাই তো। তাহলে 9.50 টাকায় আমার কস্ট প্রাইস কত হবে, এখান থেকে জাস্ট আমরা এটাকে ক্যালকুলেট করে বার করে নেব। 95/10, দশমিকটা উঠিয়ে দিয়ে লিখতে পারি। 10 হচ্ছে 5 দিয়ে কাটছে, এটা 19, 19 5 আচ্ছা 5 5 25, 25 25
625 হয়ে যাচ্ছে আমার উত্তর অপশন বি। কেমন? পরের প্রশ্ন দেখে নিই। ঘন্টায় 4 কিলোমিটার বেগে গেলে 5 মিনিট দেরি হয়, কিন্তু ঘন্টায় 5 কিলোমিটার বেগে গেলে 10 মিনিট আগে পৌঁছয়। ঠিক আছে, টোটাল দূরত্ব। আচ্ছা, আগে আমরা টোটাল টাইমের ডিফারেন্সটা দেখে নিই। 5 মিনিট দেরি আর 10 মিনিট আগে। সরি, দেরিটা তো উল্টো হবে, আমি একটু ভুল লিখলাম এখানে, জিনিসটা ভুলভাবে রিপ্রেজেন্ট করলাম। জাস্ট এ সেকেন্ড, আরেকবার দেখিয়ে দিই। 5 মিনিট দেরি আর 10 মিনিট আগে, মানে আমার টোটাল টাইম ডিফারেন্স হচ্ছে 15, তাই তো? টোটাল আমার টাইম ডিফারেন্স হয়ে যাচ্ছে 15। তাহলে ঘন্টায় 4 কিলোমিটার, তাহলে x/4, যদি ডিস্টেন্স আমি x ধরে নিই, x/4 মাইনাস x/5, ঘন্টায় 5 কিলোমিটার, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। আশা করি বোঝা যাচ্ছে, আর আমি ভেঙে বলছি না, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। টোটালটা আমার হয়ে যাচ্ছে 15, কিন্তু 15 মিনিট, কিলোমিটার পার আওয়ারে আমরা ক্যালকুলেট করছি। 15 মিনিটটাকে আমরা আওয়ারে কনভার্ট করে দিচ্ছি, 15/60 করে দিলাম। ঠিক আছে, এবার এখান থেকে জাস্ট এক্সের ভ্যালুটাকে সলভ করে বার করবো। 5x মাইনাস 4x, আর এখানে হয়ে যাচ্ছে 1/4। ঠিক আছে, x ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার 20/4, মানে 5, তাই তো? অপশন বি। ডিস্টেন্স বার করতে বলেছে, ডিস্টেন্সটাকে আমরা x ধরে নিয়েছিলাম ইনিশিয়ালি। পরের প্রশ্ন দেখে নিই, সহজ ছিল। আচ্ছা, একটি সাইকেল বিক্রি করে 12.5% ক্ষতি হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত। ঠিক আছে, টোটাল আমাদের 12.5% লস হয়েছে। 12.5 মানে হচ্ছে 25/2। কস্ট প্রাইস যদি 100 হয়, সেল প্রাইস হচ্ছে, লস বলেছে যেহেতু, তাহলে কস্ট প্রাইস মাইনাস লস হয়ে যাবে 25/2। ঠিক আছে, অনুপাত, সিপি আর এসপির রেশিও জিজ্ঞাসা করেছে আমাদেরকে, খুবই ইজি আছে অঙ্কটা। CP/SPর রেশিও জিজ্ঞাসা করেছে, তাহলে CP/SP আমাদের বার করতে হবে। 100/100 মাইনাস 25/2, দ্যাটস অল, আর কিচ্ছু করার নেই এখানে। এটাকে জাস্ট সলভ করে বার করে নেবো। ওপরে 100 থাকছে আর নিচে হয়ে যাচ্ছে 200 মাইনাস 25, তাহলে 175 হচ্ছে। আর ভেঙে আমি লিখলাম না, বাই 175। আচ্ছা 7, এটা হয়ে যাচ্ছে 7, আর এটা হয়ে যাচ্ছে 4, লাইক 8/7 হচ্ছে আনসার, অপশন সি। আশা করি বোঝা গেল, কিছুই ছিল না, খুব সহজ অঙ্ক ছিল। পরেরটা দেখে নিই, পরেরটা কীভাবে করব। আচ্ছা, একটি বাক্সে 384টি মুদ্রা আছে, নাম্বার অফ কয়েন্স হলো 384, নাম্বার অফ কয়েন্স। ঠিক আছে, যদি 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা মুদ্রার অনুপাত 2:3:7 হয়, তাহলে বাক্সে মোট মুদ্রার সংখ্যা কতগুলো হবে? আচ্ছা 2:3:7 আমার রেশিও দেওয়া আছে। রেশিও সাম কত হচ্ছে? 7 আর 3-তে 10 প্লাস 2 হলো 12 হয়ে যাচ্ছে আমার রেশিও সাম। তাহলে 1 টাকার কয়েন কতগুলো আছে, 1 টাকার কয়েনের টোটাল সামেশন, বা মানে ভ্যালু, কত ভ্যালু টোটাল আমার 1 টাকার কয়েন আছে, সেটা হলো 2/12 হবে, 2 অনুপাত বাই 12 ইন্টু আমার হয়ে যাচ্ছে 384 হচ্ছে টোটাল নাম্বার অফ কয়েন্স, তাহলে সেই রেশিওতেই জিনিসটা হবে 64, তাই তো? তাহলে 64 হচ্ছে তোমার 64 টাকা হচ্ছে 1 টাকার কয়েন আছে। ঠিক আছে, পরেরটা দেখে নিচ্ছি। 3/12 মানে এটা হয়ে যাচ্ছে 50 পয়সার, 3/12 ইন্টু 384, 4×9 = 36, 96। আচ্ছা 96 তো হলো ঠিক কথাই, কিন্তু এটা তো 50 পয়সা, মানে দুটো 50 পয়সা মিলিয়ে তো আমার 1 টাকা হবে। 96টা 50 পয়সা মানে আমার টোটাল কত টাকা হচ্ছে, ডিভাইডেড বাই 2 করতে হবে আমাকে, তার মানে এটা হয়ে যাচ্ছে আমার 48। ঠিক আছে, তাহলে 64 + 48, আমার টোটাল টাকা হচ্ছে 64 + 48, আরও আমার বাকি আছে হলো 25 পয়সাগুলো। 384টা টোটাল আমার কয়েন আছে, 64টা 1 টাকার আর 96টা আমার 25 টাকার। ভালো করে 50 টাকার, ভালো করে খেয়াল করে দেখবেন। 64 + 96 হয়ে যাচ্ছে আমার 160, তাই তো? তাহলে 160 এখান থেকে মাইনাস করে দিই। 25 পয়সার কয়েন কতগুলো আছে দেখে নিচ্ছি, 224টা 25 পয়সার কয়েন আছে, অর্থাৎ এটাকে আমাকে 4 দিয়ে ডিভাইড করতে হবে, কারণ 4টে 25 পয়সা মিলিয়ে 1 টাকা হয়। 4×5 = 20, 1 আর 6 = 24, 56। তাহলে টোটাল আমার টাকার অ্যামাউন্ট কত আছে? 64 + 48 + 56, যেটার আনসার আমার হয়ে যাচ্ছে 168 রুপিস। কেমন? অপশন বি হয়ে গেল উত্তর। পরের প্রশ্ন দেখে নিই।
কোনো সংখ্যার বর্গের সঙ্গে 1/4 যোগ করলে যোগফল 147 হয়, সংখ্যাটি কত? বেশ, খুব সহজ অঙ্ক, জাস্ট আমাকে এটা সলভ করতে হবে। সংখ্যাটাকে যদি আমি এ ধরে নিই বা এক্স ধরে নিই, হোয়াট এভার, যা খুশি ধরতে পারেন। আচ্ছা, কোনো সংখ্যার বর্গের সাথে স্কোয়ারের সাথে 1/4 অফ দ্য নাম্বার অ্যাড করলে হয়ে যাচ্ছে 147। এটাকে আমাকে সলভ করতে হবে। সলভটা দেখুন, প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই, প্র্যাকটিস না করলে পারবেন না। চারদিকটাই মানে দুদিকটাই ইকুয়েশনের আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো 1/4টাকে, ফ্র্যাকশনটাকে সরানোর জন্য। আচ্ছা, মাইনাস হয়ে যাবে, আমার 147 × 4 করতে হবে এটাকে। সেটা হচ্ছে আমার 885, ঠিক আছে? 147 × 4, আশা করি ঠিক করলাম। এদিকে হয়ে যাচ্ছে 0। এবার এটাকে কী করে সলভ করবো? 588টাকে করে নেওয়া যায় 49 আর 48। কেন 49 আর 48 করছি এবার দেখে নিন জিনিসটা। এটা কিন্তু সলভ করা ছাড়া বোঝানোর আর কোনো জায়গা এখানে নেই, কেমন? এটাকে তো আমি লিখতে পারি +49a -48a -588, যেরকম আছে থেকে গেল। ফ্যাক্টরাইজেশনের অঙ্কগুলো যারা করেছেন তাদের পক্ষে এটা ইজি হবে। 4a + 49, দেখুন এই টোটাল ইকুয়েশনটা থেকে আমি 4a + 49টাকে যদি কমন নিয়ে নিই, তাহলে এই জায়গাটা থেকে আমার কি পড়ে থাকছে? এই জায়গাটা থেকে আমার a পড়ে থাকছে, ঠিক আছে? মাইনাস এই জায়গাটা থেকে আমার কি পড়ে থাকছে? 49, 2 9s are 18, 12 দিয়ে যাচ্ছে, a - 12 হয়ে যাচ্ছে =0। এই জায়গাটা আমার কিছু কাজে লাগবে না, a - 12 = 0 হয়ে যাচ্ছে, মানে a হয়ে যাচ্ছে আমার 12। অপশন এ হয়ে গেল আনসার। কেমন? এটা সলভ করা ছাড়া বোঝানোর কোনো জায়গা নেই, সলভ করে প্র্যাকটিস করতে হবে, না হলে এই অঙ্কগুলো মানে এই ব্যাপারটা, এই ইকুয়েশনটা সলভ করতে পারবেন না। কেমন? পরের প্রশ্নটা দেখে নিই। যদি সুষম বহুভুজ হলো পলিগন, সুষম বহুভুজ হয়ে গেল পলিগন, অন্তঃকোণ হলো ইন্টারনাল অ্যাঙ্গেল, সাম অফ ইন্টারনাল অ্যাঙ্গেলস দেওয়া আছে 1620, তাহলে বহুভুজের কর্ণের অ্যাঙ্গেল কতগুলো আছে জিজ্ঞেস করেছে। আমাদের ফর্মুলাটা মনে রাখতে হবে, আমরা ক্লাস 10-এর ফর্মুলা করেছিলাম। আমাদের দেওয়া আছে n - 2 × 180 বা 180 n - 2 = দেওয়া আছে 1620। এখান থেকে আমরা আগে n বা নাম্বার অফ সাইডস বার করে নেব। n - 2 হয়ে যাচ্ছে, আচ্ছা 18 × 9 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে 9, আচ্ছা তাহলে n হয়ে যাচ্ছে 9 + 2 11। পলিগনের সাইড আমার দেওয়া আছে 11, ঠিক আছে? কর্ণের সংখ্যা বা অ্যাঙ্গেলের ফর্মুলা আমরা জানি, নাম্বার অফ অ্যাঙ্গেলস আমরা জানি n - 3, n × n - 3 ডিভাইডেড বাই করতে হবে আমাকে 12 ইন কেস অফ আ পলিগন। তাহলে 11 × 11 - 3/2, 11 × 8/2, অ্যাঙ্গেলের সংখ্যা হয়ে যাচ্ছে আমার 44। অপশন সি হয়ে গেল আমার আনসার। কেমন? জমেট্রির ফর্মুলাগুলো লাস্ট মোমেন্টে আমি খুব একটা সাজেস্ট করব না যে এখন ফর্মুলা মুখস্থ করতে বসুন আর ফর্মুলা মুখস্থ না হলে প্যানিক করুন, এগুলো কোনো মানে হয় না। একটা দুটো অঙ্ক যদি যারা প্র্যাকটিস এতদিন করেছেন তাদের জন্য ঠিক আছে, কিন্তু যদি পসিবল না হয় তাহলে আমরা ওইগুলোর মধ্যে এখন আর ঢুকতে যাব না। অন্য অঙ্ক যা যা থাকবে সেগুলো করার চেষ্টা করব, কোনো অসুবিধে নেই। কেমন? দেখে নিচ্ছি আমরা নেক্সট কোয়েশ্চেন। কোনো আসল, কোনো প্রিন্সিপাল, ঠিক আছে, যদি 3 বছরে 1375 হয়, 5 বছরে 1625 হয়, শতকরা সুদের হার কত? সুদ অর্থাৎ আরটা আমাদের রেট অফ ইন্টারেস্ট আমাদেরকে বার করতে বলেছে। আচ্ছা দেখে নিই, তাহলে 5 বছরে যদি আমার অ্যামাউন্ট হয় 1625, 5 বছরে যদি আমার অ্যামাউন্ট হয় 1625, 3 বছরে তাহলে আমার 1375, তাহলে 2 বছরে কত হচ্ছে? 2 বছরে আমার কত হচ্ছে এটাকে মাইনাস করে নেব, 5, এটা হয়ে যাচ্ছে আমার 250 টাকা, তাই তো? 250 টাকা হলো। আচ্ছা তাহলে 1 বছরে কত হচ্ছে? 250/2। 3 বছরে কত হচ্ছে? 3 বছরে কত হচ্ছে? 250/2 × 3। খেয়াল রাখবেন এইগুলো কিন্তু আমার অ্যামাউন্ট ছিল, কেমন? এইটা কিন্তু আমি ইন্টারেস্টটা বার করছি, 3 বছরে এটা কিন্তু আমি ইন্টারেস্টটা বার করছি, ঠিক আছে? এটা তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে আমার 125, ঠিক আছে? 125 × 3 হচ্ছে আমার 375। তাহলে 3 বছরের ইন্টারেস্ট যদি আমার 375 হয়, 3 বছরের ইন্টারেস্ট আমার 375, আমার 3 বছরের অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 1375। তাহলে এখান থেকে আমি প্রিন্সিপালটা নিশ্চয়ই বার করতে পারবো। প্রিন্সিপালটা আমার তাহলে কী হবে? অ্যামাউন্ট মাইনাস ইন্টারেস্ট,
অ্যামাউন্ট মাইনাস ইন্টারেস্ট বা 1375 মাইনাস 375 বা প্রিন্সিপাল আমার হয়ে যাচ্ছে 1000 টাকা আমরা জানি। তাহলে রেট ইকুয়াল টু হয়ে যাবে ইন্টারেস্ট ইন্টু 100 বাই পি ইন্টু টি। ইন্টারেস্ট আমার হচ্ছে 375 ইন্টু 100 বাই প্রিন্সিপাল হচ্ছে 1000 ইন্টু টাইম আমি নিচ্ছি এখানে 3 বছরটা নিচ্ছি। কেমন? আশা করি বোঝা গেল। কিছুই সেরকম ছিল না অঙ্কটায়। 5 2 10, ওপরে হয়ে যাচ্ছে আমার 75, ঠিক আছে। এটা 3 দিয়ে কাটছে 25, তাহলে হচ্ছে 25/2 বা উত্তর হয়ে যাচ্ছে আমার 12.5%। অপশন বি হয়ে গেল আনসার। কেমন? আশা করি বোঝা গেল। পরের প্রশ্ন আছে, পরের প্রশ্ন একই জিনিস আবার প্রিন্ট হয়ে গেছে। তাহলে আমরা পরের প্রশ্নটা দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমার দিয়েছে 1294 1294 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, ভালো করে মন দিয়ে প্রশ্নটা পড়বেন, 1294 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলকে 9, 11 ও 13 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 6 ভাগশেষ থাকে। গ্রেট, প্রতি ক্ষেত্রে 6 ভাগশেষ থাকে। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে 9, 11 ও 13 দিয়ে, তার মানে 9, 11 আর 13-এর আমাদের এলসিএমটা বার করে নিতে হবে। 9, 11 আর 13-এর আমাদের এলসিএমটা বার করে নিতে হবে। 99 ইন্টু 13, তাই তো 29, 9, 1287 হয়ে যাচ্ছে আমাদের এলসিএম, ঠিক আছে। আচ্ছা, এবার এই 1287 দিয়ে আমি যদি 1294-কে ডিভাইড করি, দেখে নিই তো আমার এখানে বিয়োগফল কত বেরোচ্ছে বা রিমাইন্ডার কত পড়ে থাকছে। রিমাইন্ডার আমার পড়ে থাকছে 7, কিন্তু রিমাইন্ডার আমার 6 পড়ে থাকতে হবে। তাহলে 7 - 6 1, অর্থাৎ দেখুন এটা যদি 94 না হয়ে 93 হতো, আমাকে জিজ্ঞাসা করেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে। 94 না হয়ে যদি 93 হতো তাহলেই রিমাইন্ডারটা 7 হতো না 6 হতো, তাই তো, যেটা আমার চেয়েছে। তাহলে উত্তর হয়ে যাবে the smallest number that is to be subtracted from 1294 so that the remainder is 6 when divided by 9, 11 and 13 will be option B, answer 1। কেমন? আচ্ছা, পরের প্রশ্ন দেখে নিই। খুব সহজ, জাস্ট কনসেপ্ট বুঝতেই পাচ্ছেন। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন কি আছে, এরকমও এই সেম জিনিস একটা পরের যেটা দেওয়া আছে, এটাও a³ - b³ দিয়ে করা যাবে। সেম জিনিস আমরা এর আগের একটা প্র্যাকটিস সেটে করলাম। আচ্ছা, 0.001টাকে আমরা লিখতে পারি 0.1 ইন্টু 0.1 ইন্টু 0.1 বা 0.1-এর কিউব, 0.1-এর কিউব লিখতে পারি, তাই তো। তাহলে কি হচ্ছে, ওপরে হয়ে যাচ্ছে আমার a³ - b³, বা যেটাকে এভাবেও লেখা যেতে পারে। আচ্ছা, নিচে যার দেওয়া আছে জাস্ট ওটা একবার লিখে নিই, a² প্লাস ab প্লাস b²। আচ্ছা, এবার এটাকে ওপরে আমরা লিখতে পারি a - b ইন্টু a² প্লাস ab প্লাস b²। ফর্মুলাগুলো মনে না থাকলে প্লিজ একবার রিভাইজ করে নেবেন, ঠিক আছে। এই অংশটা পুরো কেটে বাদ চলে যাচ্ছে, আমার থাকছে a - b। a যদি আমরা ধরে নিই 0.67, মাইনাস আমরা b ধরেছি কত যেন 0.1, তাই তো, হ্যাঁ 0.1, এটাই হয়ে যাবে আমার উত্তর। এটা হচ্ছে 7 আর 5, 0.57 হয়ে যাচ্ছে উত্তর, অপশন ডি। কেমন? খুবই সহজ প্রশ্ন ছিল, কিছুই ছিল না। আচ্ছা, এখানে যে পয়েন্টের মতন লাগছে দেখতে, এগুলো কিন্তু পয়েন্ট নয়, কেমন, এগুলো হচ্ছে ইনটু, মানে মাল্টিপ্লিকেশন আছে। তাহলে 1/6 প্লাস এটা আমার হয়ে যাচ্ছে 3 দুগুণে 6, 4 6 24, 24 প্লাস হচ্ছে আমার 60 প্লাস এটা হয়ে যাচ্ছে 4 5 20, 120। সিম্পলি এটাকে আমার এই ফ্র্যাকশনটাকে জাস্ট আমাকে সলভ করতে হবে। 6, 24, 60 আর 120-এর এলসিএম কিন্তু 120, কেমন। তাহলে এটা হয়ে যাচ্ছে 20 প্লাস হয়ে যাচ্ছে আমার এটা 24 ইন্টু 5, 5 2 আর 1, 25, 27, 28 বাই 120,
4×7 4×30, 7/30, উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। দেখুন কিছুই ছিল না এটা। তার থেকে বরং বেশি ইন্টারেস্টিং পরের প্রশ্নটা, যেখানে একটু বোঝার ব্যাপার আছে, একটু কনসেপচুয়াল জায়গাটা আছে। আমার মনে হয় আপনারা অনেকেই এই সেম জিনিস করেছেন হয়তো, তাও একবার বলে দিই। চিনির দাম 20% বেড়ে গেলে চিনির ব্যবহার কত শতাংশ কমালে খরচ আগের মতো থাকবে? আমরা একটা জানি খুব সিম্পল জিনিস, যে প্রাইস ইজ টু কনজামশন রেশিও। ঠিক আছে, প্রাইস অর্থাৎ দাম ইজ টু কনজামশন বা খরচ, মানে কতটা কনজিউম করছি। আচ্ছা, চিনির দাম 20% বেড়ে গেল। প্রাইস যদি আমার 100 ইনিশিয়ালি হয়, ঠিক আছে, 20% বেড়ে গেল, মানে নিউ প্রাইস হয়ে যাচ্ছে আমার 120। সিম্পলি যেটা আমাদের করতে হবে এখানে না, কনজামশনটাকে জাস্ট উল্টোটা লিখে দিতে হবে। 100 টাকা যখন দাম ছিল, তখন 100 টাকা যখন দাম ছিল চিনির, তখন কনজামশন হয়ে যাচ্ছে আমার 120। দাম যখন বেড়ে গেছে, অবভিয়াসলি আমার কনজামশন কমাতে হবে, তাহলে আমার কনজামশন এখন হয়ে যাচ্ছে 100। জাস্ট এরকম ক্রিস ক্রস করে জিনিসটাকে লিখে দিতে হয়। কেমন? তাহলে কনজামশন ডিফারেন্স কত হচ্ছে? কনজামশন ডিফারেন্স আমাদের হচ্ছে 20। তাহলে কত শতাংশ কনজামশন ডিফারেন্স কমাতে হবে? 20 বাই ইনিশিয়াল কনজামশন কত ছিল? 120 ইন্টু 100, ব্যাস হয়ে গেল আমাদের উত্তর। কিচ্ছু নেই আর। 50/3 বা 16 2/3%। কেমন? অপশন সি হয়ে গেল উত্তর। পরের প্রশ্ন দেখে নিই। পাস করতে পরীক্ষায় 33% নাম্বার লাগে। একজন পরীক্ষার্থী 210 নাম্বার পেয়ে 21 নম্বরের জন্য ফেল করে। পরীক্ষার মোট নম্বর কত? খুবই সহজ প্রশ্ন। 33% মানে আমাদের দেওয়া আছে, 33% আমাদের মানে দেওয়া আছে একজন পরীক্ষার্থী 210 নম্বর পেয়ে 21 নম্বরের জন্য ফেল করে। পাস করতে 33% লাগে, পেয়েছে হচ্ছে 210 থেকে 21 যোগ করতে হবে, সেটাই মানে ইকুইভ্যালেন্টই হয়ে যাবে আমার 33%। 21 নম্বরের জন্য পাস করতে পারেনি, তাই তো? তাহলে 33% ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে আমার 231। তাহলে 1 হচ্ছে 231/33। তাহলে 100% মানে টোটাল ফুল মার্কস কত? পরীক্ষার মোট নাম্বার জিজ্ঞেস করেছে। এটা 11 দিয়ে কাটছে, 3 2 21 7 700। উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। বেশ, পরের প্রশ্ন দেখে নিই। ক্রয় মূল্যের ওপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের ওপর ক্ষতি কত? এটাও একটা খুব সুন্দর অঙ্ক। প্রশ্নটা খুব সুন্দর, একদম কনসেপচুয়াল জায়গায় আমাদেরকে ঢুকতে হবে। সেটা হলো যে আমরা জানি প্রফিট বা লস যাই হোক, সেটা কিন্তু আমাদের কস্ট প্রাইসের ওপর ক্যালকুলেটেড হয়, তাই তো? আমরা কখনোই সেলিং প্রাইসের ওপর বা বিক্রয় মূল্যের ওপর কিন্তু ক্ষতি বা লাভের শতকরা কত ক্ষতি লাভ হলো সেটা কিন্তু আমরা বার করি না। কিন্তু এখানে জিজ্ঞাসা করেছে আমার বিক্রয় মূল্যের ওপর ক্ষতি কত হবে। আমি সিম্পলি জাস্ট কস্ট প্রাইস যদি 100 হয়, ক্রয় মূল্যের ওপর ক্ষতি 10%, তাহলে আমার সেলিং প্রাইস কত হচ্ছে? 10% ক্ষতি মানে সেলিং প্রাইস আমার 90। 10% ক্ষতি মানে সেলিং প্রাইস আমার হয়ে যাচ্ছে 90। তাহলে আমার ডিফারেন্স হচ্ছে 10, মানে 10% মানে হচ্ছে 10 টাকা ক্ষতি। আমি সবসময় কস্ট প্রাইসের ওপর ক্যালকুলেট করে এসেছি। আমি জিজ্ঞাসা করেছি সেলিং প্রাইসের ওপর, বিক্রয় মূল্যের ওপর, লাইক লিটারালি এই সেলিং প্রাইসটাকে নিচে লিখে দিতে হবে, ইন্টু 100 করে দিতে হবে, ব্যাস। আর কিছুই নেই এটাতে। কতটা কনসেপচুয়াল, কিন্তু কতটা সুন্দর এই প্রশ্নটা। 100/9 বা উত্তর হয়ে যাচ্ছে আমার, এটা হলো 11/9%। খুব সহজ প্রশ্ন, কিন্তু খুবই কনসেপচুয়াল জায়গার প্রশ্ন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নিই। টাইম অ্যান্ড ওয়ার্ক। এ একটি কাজ 12 দিনে করতে পারে, বি 16 দিনে করতে পারে, তারা একত্রে 4 দিনে করেছে। তাহলে 4 দিনে কতটা কাজ করেছে আগে সেটা বার করে নিই আমরা। 1-এর 12 1-এর 16 টোটাল। আর আমি ভেঙে বোঝালাম না, কেন একাধিকবার এই অঙ্ক আমরা এর আগে কয়েকটা প্র্যাকটিস সেটে করে নিয়েছি। টোটাল A+B 4 দিনে এতটা অংশ কাজ করেছে। আচ্ছা কী জিজ্ঞেস করেছে? তারপর সি 10 দিনে কাজের বাকি অংশ করে, সি একা কত দিনে কাজটি করতে পারে? খুব সহজ প্রশ্ন। আচ্ছা, 12 আর 16-র এলসিএম কত হচ্ছে? 12 আর 16-র এলসিএম হয়ে যাচ্ছে আমার 48, তাই তো? 48। 4 + 3 মানে 4 × 7/,
48 অর্থাৎ 7/12 অংশ, 7/12 কাজটার হয়ে গেছে। তাহলে টোটাল কাজের যদি 1 হয়, কতটা কাজ বাকি আছে? 1 - 7/12 অর্থাৎ হয়ে যাচ্ছে 5/12 অংশ। আমাদের বলছে সি 10 দিনে বাকি কাজটা করতে পারে। আচ্ছা, 5/12 কাজ যদি সি 10 দিনে করে, তাহলে টোটাল কাজটা করতে সি এর কতদিন সময় লাগবে? জাস্ট দিস, আর কিচ্ছু নেই এখানে। উত্তর হয়ে যাচ্ছে 24। খুবই সহজ প্রশ্ন। আচ্ছা, পরের অঙ্কটা দেখে নিই। 25 যদি আমি 26 দ্বারা ভাগ করি, ভাগশেষ কত হবে? বেশ, এখানে একটু কনসেপ্টের জায়গা আছে, সেইটুকুটা জাস্ট বুঝে নিলেই করা যাবে, কিচ্ছু নেই। আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল রাখবেন এখানে, এটা কিভাবে করতে হবে দেখে নিন, কনসেপ্টটা একটু দেখে নিন, খুব সহজ। x - 1 n ডিভাইডেড বাই এক্স যদি আমি করি, এটার রিমাইন্ডার, ভাগশেষ, যেটা ভাগফল নয় কিন্তু ভাগশেষ পড়ে থাকবে, ভাগশেষ থাকবে আমার x - 1। একই কনসেপ্টের আরেকটা অঙ্ক সম্ভবত, মানে এর কাছাকাছি কোনো একটা অঙ্ক, আমার ঠিক মনে পড়ছে না, আগের একটা প্র্যাকটিস সেটে করা হয়েছিল, x - 1। ঠিক আছে, সেম জিনিস আমরা যদি এর ক্ষেত্রে অ্যাপ্লাই করি, তাহলে 26 - 1 টু দ্য পাওয়ার 25 ডিভাইডেড বাই 26 যদি করি, আমার উত্তর কি হচ্ছে? 26 - 1। সিম্পল, একদম সিম্পল, অর্থাৎ উত্তর হয়ে যাচ্ছে আমার 25। কেমন? জাস্ট এইটুকু কনসেপ্টকে একটু মনে রাখতে হবে। দেখুন, এরকম অনেকগুলো আছে, আমি এই ফুড এসআই পরীক্ষার আগে এগুলোর মধ্যে ঢুকতে চাই না। পরীক্ষাটা হয়ে গেলে আমরা একদম এই কনসেপ্টের জায়গা ধরে ধরে কিছু জিনিস, শর্ট ট্রিক্স, মেথডস, এইগুলো বলতে পারেন, ছোট ছোট ভিডিও আপনাদের জন্য চ্যানেলে দেওয়া হবে। কেমন? পরের প্রশ্ন দেখে নিচ্ছি আমরা। একটি খরগোশের 5 লাফের সময়ে একটি কুকুর 3 লাফ দেয়। যদি কুকুরের 1 লাফে অতিক্রান্ত দূরত্ব খরগোশের 3 লাফে অতিক্রান্ত দূরত্বের সমান হয়, তাহলে কুকুর এবং খরগোশের গতিবেগের অনুপাত কত? খুব সহজ প্রশ্ন, একটু ভালো করে প্রশ্নটা জাস্ট পড়তে হবে। খরগোশের 3 লাফে অতিক্রান্ত দূরত্বের সমান হয় কুকুরের 1 লাফ। ঠিক আছে, তাহলে কুকুরের লাফ আর খরগোশের লাফের যদি আমরা রেশিও করি, ডগ ইজ টু র্যাবিট যদি করি, তাহলে খরগোশের 3 লাফে অতিক্রান্ত দূরত্বের সমান হয় কুকুরের 1 লাফ। তাহলে 3 ইন্টু, একটি কুকুর 3 লাফ দেয় একই সময়ে যতক্ষণে খরগোশ তাহলে 5 লাফ দেয়, তাহলে 3 ইন্টু 3 হচ্ছে আমার ডগ, আর র্যাবিট হয়ে যাচ্ছে আমার 5। সিম্পল, আর কিছুই নেই, এটা 9:5 হয়ে যাবে জাস্ট উত্তর, অপশন বি। বাস, পরের অঙ্ক দেখে নিই। এ, বি অ্যান্ড সি তিনটি এমন সংখ্যা যাতে এ এর দ্বিগুণ বি এর 3 গুণের সমান, বি এর 4 গুণ সি এর 5 গুণের সমান, এ এবং সি এর অনুপাত কত? খুবই সহজ অঙ্ক, আমাদের দিয়েছে, ঠিক যেরকম দিয়েছে সেরকম আমরা লিখে নেব। এ এর দ্বিগুণ বি এর 3 গুণের সমান 2a = দেওয়া আছে 3b, আর দেওয়া আছে, এবং বি এর 4 গুণ 4b = 5c। এখান থেকে আমরা লিখতে পারি a/b = 3/2, b/c = লিখতে পারি 5/4। আমাদের জানতে চেয়েছে a is to c, তাহলে আমরা a/b × b/c যদি করে দিই, তাহলেই আমরা a/c পেয়ে যাব, বা a is to c পেয়ে যাব। খুবই সহজ, কিছুই নেই, উত্তর হয়ে যাবে 15/8, অপশন সি। কেমন? পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন কি আছে আমাদের? না, দুটি সংখ্যার পার্থক্য, যোগফল ও গুণফলের অনুপাত হলো 1:7:24। পার্থক্য, যোগফল এবং গুণফল, দুটো সংখ্যা যদি আমরা এ আর বি ধরি, তাহলে দেওয়া আছে a - b = যেহেতু এটা 1:7 আর 24 রেশিওতে আছে, আমি যদি এগুলোকে আমরা 1x মানে x 7x আর 24x লিখতে পারি, তাহলে a - b = আমি লিখছি x, a + b, যোগফল বলেছে আমার 7x, ঠিক আছে, আর a b আমি দেখতে পাচ্ছি 24x। রেশিওগুলো আমার দেওয়া আছে। এখানে আমাদের একটুখানি অ্যালজেব্রা ইউজ করতে হবে, ঠিক আছে, এখানে আমাদের একটু অ্যালজেব্রা ইউজ করতে হবে।
সেটা হলো, আপনাদের যদি ফর্মুলাটা মনে থাকে তাহলেই বুঝতে পারবেন, মানে ফলো করতে পারবেন জিনিসটা। যদি আমরা এই ফর্মুলাটা এখানে কাজে লাগাই, যে a+b² মাইনাস a মাইনাস b² ইকুয়াল টু, যদি আমরা এখানে 4ab করি, আমাদের তো সংখ্যা দুটির গুণফল জিজ্ঞেস করছে, যদি এখান থেকে এক্সটা বার করে নিতে পারি তাহলেই এ বির ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা 7x² মাইনাস x² ইকুয়াল টু 4, মানে 4ab মানে 24, 96 লিখে দিই তাহলে একদম 96x পাচ্ছি, তাই তো। তাহলে 49x² মাইনাস x² 48x² ইকুয়াল টু 96x পাচ্ছি। এখান থেকে আমি x পেয়ে যাচ্ছি 2। ব্যাস, এবার এ বির ভ্যালু বার করে নেব। তাহলে এ বি হয়ে যাবে 24 × 2 48। এই যে এখানে এক্সের ভ্যালুটা পুট করে দিলাম, খুবই সহজ অঙ্ক, কিছুই নেই। উত্তর হয়ে গেল অপশন সি। পরের প্রশ্ন দেখে নিই। একটি গাড়ি কোনো দূরত্বকে 10 ঘন্টায় অতিক্রম করে যদি এই যাত্রাপথের অর্ধেক 4 কিলোমিটার/ঘন্টা গতিবেগে এবং বাকি দূরত্ব 60 কিলোমিটার/আওয়ার গতিবেগে সম্পূর্ণ করে, তাহলে এই দূরত্ব কত? আগের দিনই সেম জিনিস করেছিলাম। অর্ধেক যেহেতু বলে দিয়েছে ডিস্টেন্সের, আমরা ডিস্টেন্সটাকে কিন্তু এক্স ধরবো না, ডিস্টেন্সটাকে আমরা 2x ধরে নেব। ফার্স্ট হাফ হচ্ছে এক্স, সেকেন্ড হাফ হচ্ছে আনাদার এক্স। ঠিক আছে, তাহলে আমাদের দেওয়া আছে এক্স বাই স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, ওই একই জিনিস দিয়ে এক্স বাই 40 প্লাস এক্স বাই 60 ইকুয়াল টু আমার দেওয়া আছে 10। ঠিক আছে, আচ্ছা এটাকে সলভ করে যেটা বেরোচ্ছে সেটা হলো 10x বাই 24, যদি আমরা এটাকে 10 দিয়ে দুদিকে মাল্টিপ্লাই করে যা যা করার করে নিই, ইকুয়াল টু 100 বেরোচ্ছে। এখান থেকে এক্সের ভ্যালু বেরোচ্ছে আমার 100 × 24/10, 240 হলো। খেয়াল রাখবেন 240 কিন্তু অর্ধেক ডিস্টেন্স, আমাদের জিজ্ঞাসা করেছে ইন্টু 2। আমি কিন্তু ক্যালকুলেশনটা আর এখানে এত বড় করে দেখালাম না, এইটুকুটা সবাই এতদিনে নিশ্চয়ই এইটুকুটা পারবেন করতে, আর এটাকে আরও এক্সপ্যান্ড করে আর দেখাচ্ছি না, কারণ এখানে জাস্ট আমি দুদিকে 10 দিয়ে মাল্টিপ্লাই করেছি, দিয়ে 4 আর 6 LCM 24 করে দিয়েছি জিনিসটাকে। হয়ে যাচ্ছে আমার 480 উত্তর। টোটাল ডিস্টেন্স যেটা আমার চেয়েছে সেটা হয়ে গেল 480। কেমন? অপশন বি। পরের প্রশ্ন কি দিয়েছে? পরের প্রশ্ন দিয়েছে 2500 টাকার 6 বছরের শেষে প্রাপ্ত সুদ হলো 1650। একই সুদের হারে এবং একই সময় 6875 সরল সুদ কত হবে? কিছুই নেই, যেটা আমাদের করতে হবে সেটা হলো যে আমাদের মানে রেট অফ ইন্টারেস্ট আগে বার করতে হবে। রেট অফ ইন্টারেস্টটা আগে বার করে নেব। রেট অফ ইন্টারেস্ট কীভাবে বার করব? প্রাপ্ত সুদ, সিম্পল ইন্টারেস্ট দিয়ে দিয়েছে 1650 × 100 ডিভাইডেড বাই পি × টি। প্রিন্সিপাল 2500, টাইম হচ্ছে 6 বছর, তাই তো? আচ্ছা, কাটাকুটিটা করে নিই এখান থেকে। 5, এটা হচ্ছে আমার 330। ঠিক আছে, এটা আবার আচ্ছা এই 5 না, এটা 6 দিয়ে করে দিই। 6 দিয়ে হয়ে গেল হচ্ছে 55, আর এটা 5 দিয়ে হলে 11। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমার 11। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট আমি 11 পেয়ে গেলাম। একই সুদের হারে, মানে একই রেট অফ ইন্টারেস্ট দিয়ে একই সময় 6875 সরল সুদ কত হবে? কিছুই নেই। 6875 প্রিন্সিপাল দিয়েছে, সময় একই দিয়েছে 6 বছর, 11 ডিভাইডেড বাই করে দিতে হবে আমাকে 100। আচ্ছা, একটা জিনিস সেটা হলো যে এখানে যদি কাটাকুটিটা করি, 3 দিয়ে 10 দিয়ে 1375 হচ্ছে। আচ্ছা, 1375 × 33 দেখে নিই কত হচ্ছে। 10টা ইনট্যাক্ট রেখে দিলাম, অসুবিধে নেই। এটা হচ্ছে, আচ্ছা এটা গেল, আর একটা হবে তাহলে এই সেম জিনিস 4125, অর্থাৎ উত্তর হয়ে যাচ্ছে আমার 4537.50, অপশন ডি। কিছুই নেই, জাস্ট ক্যালকুলেশন। মানে বড় ক্যালকুলেশন হলে যদি সহজে ছোটোভাবে, মানে প্রচুর অঙ্ক প্র্যাকটিস করা থাকে, বড় ক্যালকুলেশন হলে সেগুলো সহজেই করতে পারা যায়, কিন্তু যদি অভ্যেসের মধ্যে আমরা না থাকি তাহলে
সময়ের মধ্যে শেষ করতে পারবো না, বড় ক্যালকুলেশনে গিয়ে অনেকটা সময় আমরা নষ্ট করে ফেলবো। তো সেই একই দিক থেকে আবার মানে অঙ্ক করলে বেশি করে প্র্যাকটিস করতে হবে, আর কোনো উপায় নেই। পরের প্রশ্নটা দেখে নিই, লাস্ট প্রশ্ন আজকের। কোনো নির্দিষ্ট সুদের হারে 2400 টাকার 4 বছরের সুদ আসল হলো 3264। সুদ আসল মানে হচ্ছে অ্যামাউন্ট, এটা হচ্ছে অ্যামাউন্ট, ঠিক আছে। সুদের হার 1% বৃদ্ধি করলে একই মূলধনে সময়ের সুদে আসলে কত হবে? অ্যামাউন্ট দেওয়া আছে, অ্যামাউন্ট থেকে আমরা প্রিন্সিপালটাকে ফার্স্টে মাইনাস করে নিচ্ছি যাতে আমরা ইন্টারেস্টটা পাই, তাই তো। ইন্টারেস্ট হচ্ছে 864, ঠিক আছে, ইন্টারেস্ট হয়ে গেল 864, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদেরকে এখান থেকে রেট অফ ইন্টারেস্টটা বার করতে হবে। আগে রেট অফ ইন্টারেস্টটা না বার করলে তো পারবো না। 864 ইন্টু 100 বাই আমার প্রিন্সিপাল হচ্ছে 2400 দেওয়া আছে, আর টাইম হচ্ছে আমার 4 বছর, তাই তো। 24 দিয়ে এই 864টাকে কাটা যাবে, 36 দিয়ে হয় এটা, 4 9s are 36, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট হয়ে যাচ্ছে আমার 9। বলা আছে 1% যদি বৃদ্ধি করা হয় তাহলে নিউ রেট অফ ইন্টারেস্ট আমার হচ্ছে 10%। ওকে, 9 + 1 10% হয়ে গেল। একই সময়ে সুদে আসলে কত হবে? সুদে আসলে মানে কিন্তু আমাদের আবার সেই অ্যামাউন্ট জিজ্ঞেস করেছে, নট দ্য ইন্টারেস্ট, ঠিক আছে। সুদ হলো ইন্টারেস্ট, সুদে আসলে হলো অ্যামাউন্ট। আচ্ছা, তো আমাদের আবার ইন্টারেস্টটা বার করতে হবে। একই মূলধন মানে প্রিন্সিপাল এক থাকছে, টাইমও এক থাকছে, একই সময় বলেছে 4 বছর, রেট অফ ইন্টারেস্ট 10, 100, 24 4s are 96, 960 হয়ে যাচ্ছে আমার ইন্টারেস্ট, ঠিক আছে। 960 হয়ে যাচ্ছে আমার ইন্টারেস্ট, প্লাস আমার ফাইনাল অ্যামাউন্ট কীভাবে বার করবো? প্রিন্সিপালটা জাস্ট এখানে অ্যাড করে দিচ্ছি, তাই তো। 9 আর 4 13, 2 আর 1 3 হয়ে যাচ্ছে উত্তর আমার 3360, অপশন সি। আজকের প্র্যাকটিস সেটটা এখানেই শেষ হচ্ছে। আশা করি প্রশ্নগুলো ভালো লেগেছে আর বুঝতে পেরেছেন, ভালোভাবে ফলো করতে পেরেছেন। কোনো ডাউট থাকলে, কোনো রকম কোয়েশ্চেন্স থাকলে প্লিজ কমেন্ট সেকশনে আমাদের জানাবেন। আর আমি যেরকম কথা দিলাম, আমরা একদিনের মধ্যেই কিন্তু আমরা আপনাদের জন্য ম্যাথ সাজেশন বলুন বা রিভিশন কিভাবে করবেন বলুন, এই রকম পয়েন্টার্সগুলো নিয়ে একটা ভিডিও খুব শীঘ্রই আপনাদের জন্য আসতে চলেছে। আবারও বলবো, পরীক্ষার আর মাত্র 3 দিন বাকি আছে। প্লিজ নতুন জিনিসের মধ্যে মাথা ঘামাবেন না, নতুন জিনিস দেখতে যাবেন না। যেটুকু জানেন, যেটুকু পড়া হয়েছে, যেটুকু ভিডিওস দেখা হয়েছে বা দেখা হয়নি, ওইগুলোই রিভাইজটা করতে থাকুন। কারণ রিভিশনটাই কিন্তু মেন। আমি একবার একটা জিনিস পড়লাম, দিয়ে একবারে ভুলে গেলাম জিনিসটা, পরীক্ষার সময় মনেই করতে পারলাম না, তাহলে সেটার কোনো ভ্যালু থাকবে না, সেটা করার কোনো মানে হয় না। সুতরাং আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করব, কাইন্ডলি আপনারা রিভিশনটা করুন। লাস্ট যে কটা দিনই আছে হাতে, 3-4 দিন আছে, কোনো রকম টেনশন মাথায় নেবেন না। জাস্ট যেটুকু পড়েছেন সেটুকুই রিভাইজ করে আপনার বেস্টটা পরীক্ষায় দিয়ে আসুন, কেমন? আর স্টাডি উইথ সুদীপ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। যদি আমাদের কন্টেন্ট আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটা একটা লাইক করে বন্ধুদের সাথে প্রত্যেকবারের মতন একটা শেয়ার করে দেবেন, কেমন? ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতেই খুব শীঘ্রই আবার কিছু অঙ্ক নিয়ে। বেশ ভালো থাকবেন।